চ্যাপ্টার 290 এফেক্টিং চেঞ্জ ইনডাইরেক্টলি। আলজার উইলসনের স্পষ্ট মনে আছে যে মিস্টার ফুল তাকে একটা সাধারণ মিশন দিয়েছিলেন। সেই মিশনের একমাত্র উদ্দেশ্য ছিল দুইজন মানুষকে পরীক্ষা করে দেখা যে তারা এই সভায় যোগ দেওয়ার যোগ্য কিনা। সেই পরীক্ষার মূল কাজ ছিল ছবির মানুষটিকে খুঁজে বের করা, আর এটা নিশ্চিত হওয়া গিয়েছিল যে সেই লোকটি ব্যাকলুন্ডেই আছে। আলজার গত সভার ঘটনাগুলো মনে করার চেষ্টা করল, কিন্তু একটা জিনিস সে কিছুতেই মেলাতে পারল না। একটা শয়তান ঈশ্বরের পৃথিবীতে নেমে আসার সাথে এর কি সম্পর্ক থাকতে পারে? এটা তো স্রেফ একজনকে খুঁজে বের করার কাজ ছিল, তাই না? তাছাড়া কাজটা এমন কিছু ছিল না যা খুব একটা বিপজ্জনক হতে পারে। তবে কি মিস্টার ফুলের এই সাধারণ মিশনের পেছনে আরও গভীর কোনো উদ্দেশ্য লুকিয়েছিল? এটা কি তবে বিভিন্ন ঈশ্বরদের মধ্যে কোনো এক নীরব লড়াই? হ্যাংডম্যানের মাথায় এক নিমিষেই অনেকগুলো চিন্তা খেলে গেল। তার মনে হচ্ছিল তখনই মিস জাস্টিসকে সবকিছু জিজ্ঞেস করে নেয়, এমনকি এর বিনিময়ে সে টাকা খরচ করতেও রাজি ছিল। কিন্তু সে তো সাধারণ কেউ নয়, সে চার্চ অফ স্টর্মসের একজন অভিজ্ঞ অফিসিয়াল বিয়েন্ডার এবং একটি প্রাচীন ভুতুরে জাহাজের নাবিক। সে অনেক চতুর আর বিচক্ষণ, তাই নিজের কৌতূহলকে সে জোর করে চেপে রাখল। সে মনে মনে ঠিক করল যে চার্চের নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করেই ব্যাকলুন্ডের সাম্প্রতিক ঘটনাগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেবে। অন্যদিকে অড্রে মুহূর্তের মধ্যেই বুঝে ফেলল মিস্টার ফুলের সেই দীর্ঘশ্বাসের মানে কি ছিল। লেনেভুসের ব্যাপারে পুরো বিষয়টা এখন তার কাছে একদম পরিষ্কার হয়ে গেল। তার মানে লেনেভুসের ভেতরে থাকা ঈশ্বরত্বের সামান্য অংশটুকুই ছিল ট্রু ক্রিয়েটরের এই বাস্তব পৃথিবীতে নেমে আসার মূল ভিত্তি। আর ইস্ট বড়, ডক এরিয়া আর কারখানার এলাকাগুলোর ওই ভয়ঙ্কর পরিবেশ আসলে সেই শয়তান ঈশ্বরকে দ্রুত বড় হতে সাহায্য করছিল। সহজ একটা মিশনের মাধ্যমেই মিস্টার ফুল ট্রু ক্রিয়েটরের বিশাল ষড়যন্ত্র থামিয়ে দিয়েছেন এবং পুরো ব্যাকলুন্ড শহরকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছেন। অড্রে লম্বা ব্রোঞ্জ টেবিলের শেষ প্রান্তে বসা মানুষটির দিকে তাকালো, তার চোখ দুটো প্রশংসায় চিকচিক করে উঠল। অজান্তেই তার পুরো মন মিস্টার ফুলের প্রতি গভীর শ্রদ্ধায় ভরে গেল। ঠিক সেই সময় গম্ভীর আর চাপা স্বভাবের দ্য ওয়ার্ল্ড একটু শব্দ করে হাসল। সে বলল, হ্যাঁ, যখনই আমি দেখি বা শুনি যে 15-16 বছরের অনেক শিশু শ্রমিক মারা যাচ্ছে, তখনই আমার মনে আর কোনো সন্দেহ থাকে না। অতিরিক্ত পরিশ্রম আর বিষাক্ত পরিবেশের কারণে যেখানে বেশিরভাগ শ্রমিকই 30 বছর বয়সের বেশি বাঁচতে পারে না, সেখানে শয়তান ঈশ্বর তো থাকবেই। তাদের হয়তো ছোটবেলার সেই কঠিন লড়াইয়ে টিকে যেতে হয়, কিন্তু বুড়ো বয়সে কাজ হারিয়ে তাদের শেষ পর্যন্ত ফুটপাতে না খেয়ে আর ঠান্ডায় ধুঁকে ধুঁকে মরতে হয়। এই শয়তান ঈশ্বররা তো মানুষের পায়ের নিচেই আছে, ইস্ট বড়, ডক এরিয়া আর কারখানার ওই এলাকাগুলোতে। এমনকি একটা রিপোর্টে দেখা গেছে যে অনেক কারখানার শ্রমিক বড়জোর 5 বছর পর্যন্ত বেঁচে থাকে। ব্যাকলুন্ডের ইস্ট বড়তে একটা প্রচলিত কথা আছে যে সেখানে যারা থাকে তাদের মধ্যে কেবল গ্রাম থেকে আসা মানুষরাই দাদা হতে পারে। এই কথাটার মানে হল যে সেখানকার মানুষরা কখনোই তাদের তৃতীয় প্রজন্ম দেখতে পারে না, কারণ তাদের নাতি নাতনি হওয়ার কোনো উপায় নেই। চরম দারিদ্র্য আর খিদে তাদের সন্তানদের কঙ্কালসার করে দেয়, আর ব্যাকলুন্ডের জানোয়ারের মতো খাটুনি তাদের যৌবন আসার আগেই শুকিয়ে ফেলে। বিয়ে করা বা নতুন প্রজন্ম রেখে যাওয়ার মতো অবস্থা বা সামর্থ্য তাদের কারোই থাকে না। অড্রে এই প্রথম মিস্টার ওয়ার্ল্ডকে এতগুলো কথা বলতে শুনল। পুরো ব্যাপারটা শুনে সে ভীষণ ধাক্কা খেল আর চরম দ্বিধায় পড়ে গেল। সে মনে মনে ভাবল, কেন আমি এগুলোর কিছুই জানতাম না? আমি যেসব খবরের কাগজ বা ম্যাগাজিন পড়ি সেখানে তো কেবল লেখা থাকে যে ইস্ট বড়োর বাসিন্দারা খুব কষ্টে আছে, কিন্তু এই অবস্থা তো স্রেফ কষ্টের চেয়েও অনেক বেশি ভয়ানক আর করুণ। অড্রের চোখে দৃষ্টি মুহূর্তের জন্য ঝাপসা হয়ে গেল। তার মনে হল নিজের রাজ্য আর এই পৃথিবী সম্পর্কে তার এতদিনের ধারণাগুলো এক নিমিষেই ওলটপালট হয়ে গেছে। হঠাৎ সে বুঝতে পারল কেন মিস্টার ফুল অত বড় একটা দীর্ঘশ্বাস ফেলেছিলেন, কেন ব্যাকলুন্ডের মতো শহর বা ইস্ট বড়োর মতো এলাকাগুলো শয়তান ঈশ্বরের নেমে আসার উপযুক্ত জায়গা হয়ে দাঁড়িয়েছে, সেটাও তার কাছে একদম পরিষ্কার হয়ে গেল। সে মনে মনে ভাবল, এভাবে আর চলতে দেওয়া যায় না। তা না হলে একদিন এই সমস্যার কারণেই পুরো ব্যাকলুন্ড শহর ধ্বংস হয়ে যাবে। অড্রের খুব ইচ্ছে করল তখনই ফিরে গিয়ে এই ব্যাপারে আরও বিস্তারিত খোঁজ নিতে এবং তার বাবা আর্ল হোলকে সবকিছু জানাতে। সে চাইল তার স্পেকটেটর আর টেলিপ্যাথিস্ট ক্ষমতা ব্যবহার করে গোপনে সরকারের নীতিগুলোতে প্রভাব ফেলতে, যাতে ইস্ট বড়ো আর ডক এলাকার অসহায় মানুষগুলোর জীবনের কিছুটা হলেও উন্নতি ঘটে। ব্রোঞ্জ টেবিলের শেষ প্রান্তে বসে ক্লাইন খুব শান্তভাবে মিস জাস্টিসের প্রতিক্রিয়া লক্ষ্য করছিল। সে ইচ্ছে করেই একটু আগে ওইভাবে দীর্ঘশ্বাস ফেলেছিল এবং তার দ্বিতীয় সত্তা দ্য ওয়ার্ল্ডকে দিয়ে বিস্তারিত একটা ব্যাখ্যা দেওয়াল। সে চেয়েছিল এই অভিজাত মেয়েটি, যার মনের ভেতর এখনও কিছুটা মায়া আর পবিত্রতা বেঁচে আছে, সে যেন সমস্যার গভীরতা বুঝতে পারে। অড্রেকে ব্যবহার করেই সে এই রাজ্যে বড় কোনো পরিবর্তন আনতে চায়। সে নিজের মনের ভেতরে একটা সীমা টেনে দিল, ফেসলেস হওয়ার আগ পর্যন্ত আমাকে মনে রাখতে হবে যে আমি নিজে সরাসরি এই সব সামাজিক ব্যাপারে জড়িয়ে পড়ব না। অড্রে নিজের আবেগ কোনোমতে নিয়ন্ত্রণে রেখে টেবিলের দুই প্রান্তে বসা দুই ভদ্রলোককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাল। সে বলল, আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার ফুল। ব্যাকলুন্ডকে বাঁচানোর জন্য আমি আপনার কাছে চিরঋণী।
আপনার দীর্ঘশ্বাস আমাকে এই সমস্যার আসল শিকড় বুঝতে সাহায্য করেছে। আপনাকেও অনেক ধন্যবাদ মিস্টার ওয়ার্ল্ড। আপনি আমাকে এমন অনেক কিছু জানিয়েছেন যা আমি আগে কখনোই জানতাম না। ব্যাকলুন্ডকে বাঁচিয়েছেন। আলজার ইস্ট বড় বা কারখানার করুণ অবস্থার কথা জানত না তা নয়, কিন্তু মিস জাস্টিসের এমন বর্ণনা শুনে সে বেশ অবাক হল। সে কপালে ভাঁজ ফেলে বেশ চিন্তিত হয়ে পড়ল আর ভাবল যে ঘটনাটা আসলে কতটা বড় ছিল। অন্যদিকে ডেসান খুব মনোযোগ দিয়ে সব কথা শুনছিল। যদিও সে সব কথা পুরোপুরি বুঝতে পারছিল না, তবুও সে মন দিয়ে শুনছিল, যাতে হ্যাংড ম্যান, মিস জাস্টিস আর মিস্টার ওয়ার্ল্ড যেখানে থাকে সেই জায়গাগুলো সম্পর্কে নতুন কিছু জানতে পারে। মিস জাস্টিসের ধন্যবাদের জবাবে ক্লাইন কেবল একটু হাসল, বাড়তি কোনো কথা বলল না। তারপর সে হ্যাংড ম্যানের দিকে তাকাল। আলজার মুহূর্তেই সেই দৃষ্টির মানে বুঝতে পারল এবং সাথে সাথে সম্রাট রোজেল গুস্তাভের ডায়েরির শেষ পাতাটি তৈরি করে ফেলল। ক্লাইন সেটা শূন্য থেকে হাতে তুলে নিল এবং খুব সাধারণভাবেই একবার চোখ বুলিয়ে নিল। সে পড়তে শুরু করল, 14ই জানুয়ারি। আমি একটা নতুন সমস্যা খুঁজে পেয়েছি। যদি উচ্চ পর্যায়ের কোনো বিয়ন্ডার বস্তু সিল করে রাখা না হয়, তবে সেটা অবচেতনভাবেই আশেপাশে থাকা একই পাথওয়ের নিম্ন পর্যায়ের বিয়ন্ডারদের নিজের দিকে আকর্ষণ করে। সেই বস্তুটির আসল সিকোয়েন্স যত বেশি হবে, এই ঘটনা ঘটার সম্ভাবনাও তত বেশি হবে। তবে এই আকর্ষণ সবসময় একইভাবে কাজ করে না, এটা মাঝে মধ্যে থেমে থেমে কাজ করে। ডায়েরির এই অংশটুকু ক্লাইনকে বেশ চমকে দিল, কারণ সে নিজেও আগে ঠিক এমন কিছু একটা আন্দাজ করেছিল। ব্যাকলুন্ডে আসার পর থেকেই সে বারবার সিক্রেট অর্ডার আর সিয়ার পাথওয়ের বিয়ন্ডারদের সাথে জড়িয়ে যাচ্ছিল। এর ফলে তাকে বারবার চরম বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে হয়েছে, যদিও বিনিময়ে সে সিকোয়েন্স 7, 6 এবং 5-এর ফর্মুলাগুলো পেয়ে গিয়েছিল। সেই সময় তার মনে সন্দেহ হয়েছিল যে তার এই পুনর্জন্ম বা পৃথিবীতে আসার পেছনে এমন কোনো রহস্য আছে যার কারণে সে সিয়ার পাথওয়ের বস্তু বা মানুষদের নিজের দিকে আকর্ষণ করে। অ্যান্টিগোনাস পরিবারের নোটবুক বা সিক্রেট অর্ডারের সদস্যদের বারবার তার সামনে আসা হয়তো তারই ফল ছিল। সম্রাট রোজেলের ডায়েরির এই অংশটুকু পড়ে ক্লাইনের মাথায় নতুন একটা চিন্তা খেলল। সে আর চোখে তার চারপাশের ঘন ধূসর কুয়াশা আর পায়ের নিচে থাকা ছায়ার মতো লাল রঙের তারাগুলোর দিকে তাকাল। সে মনে মনে ভাবল, তবে কি এই আকর্ষণের উৎস আমি নই? বরং এই ধূসর কুয়াশা বা এই রহস্যময় জায়গাটাই কি সবাইকে টানছে? হয়তো এটাই তার এই পৃথিবীতে আসার পেছনের আসল রহস্য। হাতে আর কোনো সূত্র বা তথ্য না থাকায় ক্লাইন দ্রুত তার চিন্তাগুলো গুছিয়ে নিয়ে ডায়েরির দ্বিতীয় অংশ পড়তে শুরু করল। সেখানে লেখা ছিল 16ই জানুয়ারি। ডিমোনেসদের স্বাদ তো বেশ ভালোই দেখছি। এই লাইনটা পড়ে ক্লাইনের ঠোঁটের কোণ একটু কেঁপে উঠল। সে ঠিক বুঝতে পারল না তার এখন কেমন মুখভঙ্গি করা উচিত। সে মনে মনে বলল, সম্রাট, আমি আপনাকে হয়তো একটু বেশিই ছোট করে দেখেছিলাম। আপনার কাছে আসলে কোনো কিছুই বাধা নয়। আপনি কি সেই মানুষটার আগের লিঙ্গ নিয়ে একটুও ভাবলেন না? প্লেজার পর্যায়ের সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা কি একবারও আপনার মাথায় এলো না? নিজের মনের সেই অস্বস্তি চেপে রেখে ক্লাইন হাতে থাকা ডায়েরির শেষ অংশটুকু দেখল। সেখানে লেখা ছিল 20ই জানুয়ারি। আমি আমার দ্বিতীয় ব্লাসফেমি কার্ড তৈরি শেষ করলাম। এখন ভাবছি এই কার্ডটা ঠিক কোথায় লুকিয়ে রাখা যায়। হ্যাঁ, একটা চমৎকার বুদ্ধি পেয়েছি। আমি এটাকে একটা সাধারণ বুকমার্ক সাজিয়ে খুব দামি কোনো একটা বইয়ের ভেতরে ঢুকিয়ে রাখব। যদি বইটা কোনো অযোগ্য লোকের হাতে পড়ে, তবে সে কল্পনাও করতে পারবে না যে এই দামি বইয়ের সবচেয়ে মূল্যবান জিনিসটা আসলে ওই অতি সাধারণ দেখতে বুকমার্কটা। মন্দ না, বেশ চমৎকার একটা আইডিয়া। সম্রাট, আপনি কি একটু পরিষ্কার করে বলতে পারতেন না যে ঠিক কোন বইয়ের ভেতরে আপনি ওটা রেখেছেন? ক্লাইন মনে মনে বেশ হতাশ হল, কারণ সে ভেবেছিল হয়তো কোনো সূত্র পাবে যা তাকে ঈশ্বরদের গোপন রহস্য ঘেরা ব্লাসফেমি কার্ডের কাছে নিয়ে যাবে। সে শেষ অনুচ্ছেদটির দিকে কিছুক্ষণ বিষণ্ণ মনে তাকিয়ে থাকল। নিজের মনকে সান্ত্বনা দিয়ে সে ভাবল যে সম্রাটের ডায়েরির পরের পাতাগুলোতে হয়তো আরও নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাবে। সে চেয়ারে হেলান দিয়ে বসল এবং হাসি মুখে বলল, এখন আপনারা নিজেদের মধ্যে মন খুলে আলোচনা শুরু করতে পারেন। ঠিক সেই মুহূর্তে ডেরিক বার্গ মিস জাস্টিসের কাছ থেকে শেখা স্টাইলে হাত তুলল। সে বলল, মিস্টার ওয়ার্ল্ড, আপনি আমাকে যে বিয়ন্ডার অস্ত্রটি দিয়েছেন তা আমার কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আমি ইতিমধ্যেই যথেষ্ট কন্ট্রিবিউশন পয়েন্ট জমিয়ে ফেলেছি, যা দিয়ে সিকোয়েন্স আটে যাওয়ার সব উপকরণ পাওয়া সম্ভব। বাকি পয়েন্টগুলো দিয়ে আমি কিছু সাহায্যকারী ভাড়া করব, যাতে মিস ট্রিন্টের আসল শিকড় আর রস সংগ্রহ করতে পারি। আমি খুব দ্রুতই আমাদের চুক্তি শেষ করতে পারব। সে খুব বিস্তারিতভাবে সবকিছু বুঝিয়ে বলল, কারণ তার ভয় হচ্ছিল যে সে কথা দিয়ে কথা রাখতে পারছে না, ভেবে তার সম্মান নষ্ট হতে পারে। অবশ্য সে যা বলছিল তার সবই ছিল সত্যি। সেই কুড়ালটা যদিও তার মনের সব চাহিদা পুরোপুরি মেটাতে পারছিল না, কিন্তু এর ক্ষমতা তাকে রীতিমতো অবাক করে দিয়েছে। কুড়ালটা দিয়ে মাত্র 2 বা 3 বার আঘাত করলেই সেখান থেকে শক্তিশালী বিদ্যুৎ চমকায়।
তার নিজের বার্ড ক্ষমতার সাময়িক শক্তির সাহায্যে সে এখন খুব সহজেই সিকোয়েন্স 7-এর দানবদের সাথে সামনাসামনি লড়াই করতে পারে। আর যদি দানবটা বিদ্যুৎকে ভয় পায় তবে তো কথাই নেই, খুব সহজেই সেটাকে সে খতম করে দিতে পারে। সে এখন একজন লাইট সাপ্লায়েন্ট যে কিনা বেশ কিছু শক্তিশালী জাদু জানে। তার শক্তি এখন বহুগুণ বেড়ে গেছে এবং সে এখন আরও শক্তিশালী দানবদের বিরুদ্ধেও লড়াই করতে পারে। ডেরিক বার্গ অনুভব করল সে সত্যিই এই বিয়ান্ডার অস্ত্রটার প্রেমে পড়ে গেছে। সিলভার সিটির মানুষের কাছে কোনো অস্ত্রের কার্যকারিতাই ছিল তাকে পছন্দ করার সবচেয়ে বড় কারণ। চারপাশের ঘন অন্ধকার, আর সেই অন্ধকারের গভীরে ওতপেতে থাকা দানবদের হাত থেকে বাঁচতে তারা বংশ পরম্পরায় এই কঠোর নিয়ম মেনে আসছে। ঠিক আছে। ক্লাইনের নিয়ন্ত্রণে থাকা গম্ভীর দ্য ওয়ার্ল্ড মাথা নাড়াল। সে সবার দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করল, মিস এবং মিস্টাররা, আপনাদের কাছে কি ডার্ক প্যাটার্ন ব্ল্যাক প্যান্থারের মেরুদণ্ডের রস অথবা স্প্রিং অব দ্য এলভস ম্যারো ক্রিস্টাল সম্পর্কে কোনো খবর আছে? অড্রে কোনো দ্বিধা ছাড়াই মাথা নেড়ে না জানাল। কিছুক্ষণ চিন্তা করার পর আলজার হঠাৎ বলল, খুব দ্রুতই সোনিয়া সাগরে একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে 4 জন জলদস্যু সম্রাট আর 6 জন জলদস্যু অ্যাডমিরালের জাহাজ অংশ নেবে। অবশ্য এখন তাদের 7 জলদস্যু অ্যাডমিরাল বলাই ভালো, কারণ নতুন একজন সেখানে যোগ দিয়েছে। এমন একটা বড় অনুষ্ঠানে নিশ্চিতভাবেই বিভিন্ন বিয়ন্ডার উপকরণের কেনাবেচা হবে। সেখানে খুব একটা বিরল নয় এমন ডার্ক প্যাটার্ন ব্ল্যাক প্যান্থারের রস অথবা স্প্রিং অব দ্য এলভস ম্যারো ক্রিস্টাল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আছে, কিন্তু বিনিময়ে আপনি আমাকে কি দিতে পারেন? আমি নিশ্চিত যে আপনার কাছে উইন্ড ব্লেসড হওয়ার কোনো ফর্মুলা নেই, আর ভবিষ্যতে আপনার জন্য সেটা খুঁজে পাওয়া খুব কঠিন হবে।